ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে গ্রহরূপে পৃথিবী, সেই অধ্যায়ের আজকে আমরা 7 নম্বর পৃষ্ঠা থেকে বিস্তারিতভাবে জানব। এর আগের পৃষ্ঠার বিষয়ে তার জন্য তোমরা আগের পাঠের ভিডিওতে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি আছে, প্রথমেই বলা হয়েছে এখানে অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহের পার্থক্য। আমরা অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহ কী কী ছিল আগের পৃষ্ঠাতেই পড়েছি। তাহলে এখানে কী হচ্ছে, অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহের পার্থক্য কি? কক্ষপথ কি? অন্তর্ভাগের গ্রহ কি, এদের কক্ষপথের পরিধি কম, আর বহির্ভাগের হচ্ছে কি, এদের কক্ষপথের পরিধি বেশি। আর দূরত্ব, অন্তর্ভাগের হচ্ছে কি সূর্যের কাছাকাছি অবস্থিত, পারস্পরিক দূরত্ব কম, আর বহির্ভাগের হচ্ছে কি সূর্য থেকে দূরে অবস্থিত, পারস্পরিক দূরত্ব তার বেশি। আর উষ্ণতা কি, অন্তর্ভাগের গ্রহের উষ্ণতা কি বেশি, সূর্যের কাছাকাছি অবস্থিত তাই। আর বহির্ভাগের গ্রহ হচ্ছে কি সূর্য থেকে দূরে অবস্থান করার জন্য কি উষ্ণতা কম হবে। ক্ষেত্রমান হচ্ছে কি, অন্তর্ভাগের গ্রহদের হচ্ছে গ্রহগুলির ক্ষেত্রমান ছোট, আর বহির্ভাগের গ্রহগুলির ক্ষেত্রমান বড়। উপগ্রহ কি, অন্তর্ভাগের গ্রহের হচ্ছে উপগ্রহ কি বুধ শুক্র ছাড়া বাকিদের 2-1টি উপগ্রহ আছে। আর বহির্ভাগের গ্রহ এদের উপগ্রহ সংখ্যা বেশি, যেমন বৃহস্পতির উপগ্রহ সংখ্যা কতগুলি? 67টি। এখানে বলছে জেনে রাখো বলে একটা তথ্য দেওয়া আছে কিছু। দেখো কি বলা হয়েছে, যে সৌরজগতে 8টি কুলিন এবং 5টি বামন গ্রহের ক্ষেত্রমান বিচার করে গ্রহগুলিকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়। কি? ক্ষুদ্র গ্রহ আর রাক্ষসে গ্রহ। ক্ষুদ্র গ্রহ কি না, বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল 4টি কুলিন গ্রহ, এবং প্লুটো সেরেস এরিস হাউমেয়া মাকে 5টি বামন গ্রহের আকার তথা ক্ষেত্রমান ছোট হয়। এই 9টি গ্রহকে কি বলা হয়েছে? ক্ষুদ্র গ্রহ। তাহলে ক্ষুদ্র গ্রহ 9টি কী কী? বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এগুলো হচ্ছে 4টা কুলিন, আর প্লুটো সেরেস এরিস হাউমেয়া ও মাকে এই 5টি বামন গ্রহ নিয়ে ক্ষুদ্র গ্রহ। এগুলো সবই হচ্ছে এই 9টি ক্ষুদ্র গ্রহ, ছোট ছোট। আর রাক্ষসে গ্রহ কী কোনগুলি না, বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন, এই 4টি কুলিন গ্রহের আকারে তথা ক্ষেত্রমান বড় হওয়ায় এদের রাক্ষসে গ্রহ বলে। আর সৌরজগতের কুলিন গ্রহগুলির মধ্যে বুধ ক্ষুদ্রতম এবং বৃহস্পতির ক্ষেত্রমানে বৃহত্তম। তাহলে কি, সৌরজগতের হচ্ছে কুলিন গ্রহের মধ্যে ছোট কোনটি? সবথেকে বুধ, আর বড় হচ্ছে বৃহত্তম হচ্ছে কোনটি? বৃহস্পতি। আর ব্রাহ্মণ গ্রহগুলির মধ্যে কি, সেরেস ক্ষুদ্রতম আর এরিস হচ্ছে ক্ষেত্রমানে বৃহত্তম। তাহলে কুলিন গ্রহদের মধ্যে বড় হচ্ছে বৃহস্পতি, ছোট হচ্ছে বুধ, আর বামন গ্রহদের মধ্যে বৃহত্তম হচ্ছে এরিস আর ক্ষুদ্রতম হচ্ছে কি সেরেস। ক্ষেত্রমানে বিচারে বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুনের পর পৃথিবী 5ম বৃহত্তম গ্রহ। এখানে সৌরজগতে অন্যান্য কুলিন গ্রহের সাথে পৃথিবীর ক্ষেত্রমান আকারে তুলনা দিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর তারপরটা হচ্ছে সৌরজগতের কুলিন গ্রহগুলি সূর্য থেকে দূরত্ব, ব্যাস, ঘনত্ব, ভর, মেরু প্রদেশের সংক্রমণ মাত্রা সব দেওয়া রয়েছে, তোমরা এগুলো এই ছকটাও একটু লক্ষ্য রাখবে। তারপর ওখানে কী বলা হয়েছে, যে পৃথিবীর এক সক্রিয় গ্রহ কি না, সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবী সৌরজগতের 3য় গ্রহ। এটি একমাত্র গ্রহ যাতে প্রাণের অস্তিত্ব আছে। আর পৃথিবী সক্রিয় গ্রহ হওয়ার কারণগুলি হলো, যে পৃথিবী যে সক্রিয় গ্রহ তার কারণ কি না, কাম্য দূরত্বে অবস্থান। না, সূর্য থেকে যে দূরত্বে অবস্থান করলে সেখানে জীবনের বিকাশ ও বৃদ্ধি হয় তাকে কাম্য দূরত্ব বলে। তাহলে কাম্য দূরত্বটা কি না, সূর্য থেকে যে দূরত্বে অবস্থান করলে সেখানে জীবনের বিকাশ ও বৃদ্ধিটা হবে। পৃথিবীতে জীবের সৃষ্টি ও বৃদ্ধির উপযোগী পরিবেশে কাম্য দূরত্বে অবস্থানের জন্য সৃষ্টি হয়েছে। পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা প্রায় কত? 15 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন আসতে পারে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কাছের গ্রহগুলির গড় উত্তাপ প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস এর বেশি। আবার সূর্য থেকে দূরে অবস্থিত গ্রহগুলির গড় উষ্ণতা হিমাঙ্কের প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। তারপরে আছে কি, আকৃতিগত সক্রিয়তা। না, পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিলোমিটার আর গড় পরিধি 40,000 কিলোমিটার। ক্ষেত্রফল প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। সূর্যের নিকটবর্তী 4টি গ্রহের মধ্যে পৃথিবীর আকৃতি বড় হলেও বহির্ভাগের 4টি গ্রহ অনেক বৃহৎ আকৃতি বিশিষ্ট। আর আকৃতিগতভাবে পৃথিবী একটি কি অভিগত গোলক, অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ স্ফীত এবং মেরু প্রদেশ চ্যাপ্টা। তারপর আসছে প্রাণের অস্তিত্ব। পৃথিবীতে সঠিক উষ্ণতা বজায় থাকায় প্রাণের সৃষ্টি ও বৃদ্ধি সম্ভব হয়েছে। প্রাণীদের বেঁচে থাকার প্রধান রসদ হলো কি, জল, যা কেবলমাত্র পৃথিবীতেই আছে। তাই এটি কি জলগ্রহ বা নীল গ্রহ নামে পরিচিত। তাই এটা প্রশ্ন আসতে পারে যে কোন গ্রহকে কেন নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে। আর পৃথিবী পৃষ্ঠে প্রায় 70% স্থান কি জলে ঢাকা থাকে। আর পৃথিবীর জলভাগ জলচক্র ঘটাতে ও উষ্ণতার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে।
তারপরে কি বায়ুমণ্ডল, পৃথিবীকে বেষ্টন করে প্রায় 10,000 কিলোমিটার বিস্তৃত বায়ুমণ্ডল আছে। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন ছাড়াও প্রাণীর শ্বসন কার্যের প্রয়োজনীয় অক্সিজেন এবং উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড উপস্থিত আছে। অপরদিকে অন্যান্য গ্রহের, বিশেষত বহির্ভাগের গ্রহগুলির বায়ুমণ্ডল কি ঘন, আর এই গ্রহগুলির বায়ুমণ্ডল হচ্ছে কি হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া ও মিথেন গ্যাস দিয়ে তৈরি। তারপর আছে ভূত্বকের উপস্থিতি, গ্রহগুলির মধ্যে পৃথিবীর ঘনত্ব সর্বাধিক কত 5.52 গ্রাম সেমি কিউব 3। শনি গ্রহের ঘনত্ব সবচেয়ে কম, প্রায় 0.70 গ্রাম সেমি। অন্যান্য গ্রহ অপেক্ষা পৃথিবী ঘনত্ব বেশি বলেই এখানে ভূত্বক সৃষ্টি হয়েছে, আর ভূত্বক থাকার কারণে পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি ও বৃদ্ধি সম্ভব হয়েছে। তারপর আছে জীবমণ্ডল, পৃথিবী বায়ুমণ্ডলে 15 কিলোমিটার উচ্চতা এবং পর্যন্ত এবং বায়ুমণ্ডলে 9 কিলোমিটার গভীরতা পর্যন্ত জীবমণ্ডল বিস্তৃত, আর জীবমণ্ডলের বিস্তার শিলামণ্ডলের 10 মিটার গভীরতা পর্যন্ত দেখা যায়। পৃথিবীর বায়ু ও বায়ুমণ্ডলে জীবমণ্ডলের বিস্তৃতি কেবল এই গ্রহেই আছে। তারপরে আছে কি মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, কি না সৌরজগতের মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে, আর মানুষ এই গ্রহে তাদের বাসস্থল গড়ে তুলেছে। এর কারণগুলি কি কি? কাম্য উষ্ণতা, না সৌরজগতের তৃতীয় অবস্থানের গ্রহ পৃথিবী। পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটা আগে একটু আগে পড়েছি, যা মানুষের জীবনধারণের পক্ষে উপযোগী, একমাত্র পৃথিবীতে তাই জনসমাবেশ ঘটেছে। তারপরে কি জলের উপস্থিতি, না পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জলপূর্ণ, জলভাগ থেকে জলীয় বাষ্প বায়ুতে মিশে পুনরায় তা অধঃক্ষেপণের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে, অর্থাৎ জলভাগই জলচক্র সম্পাদনে অংশগ্রহণ করে। আর জলচক্রের জন্যই পৃথিবীতে উৎপাদক গোষ্ঠী সৃষ্টি হয়েছে। উৎপাদকের উপর নির্ভর করে অন্যান্য খাদকের সাথে সর্বোচ্চ খাদক মানুষও এই সুবিধা ভোগ করে। আর জলভাগ পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে মনুষ্যবাসীর উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে। আর পৃথিবীর দূষণ মাত্রা হ্রাস করে জলভাগ পৃথিবীকে মনুষ্যবাসের উপযোগী করে তুলেছে। এবার আছে কি শিলামণ্ডল, পৃথিবীর গড় ঘনত্ব 5.52 গ্রাম সেমি হওয়ার জন্য পৃথিবীর পৃষ্ঠদেশে ভূত্বক সৃষ্টি হয়েছে। আর ভূত্বক শিলামণ্ডলের উপরের স্তর। শিলামণ্ডল থাকার জন্য কি পৃথিবীতে কৃষি, শিল্প ও পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে। পৃথিবীর শিলামণ্ডলের উপরে উদ্ভিদ ও প্রাণী জগৎ তথা মানুষ বসবাস করে। তারপর আছে কি বায়ুমণ্ডল, না মানুষের শ্বসন কার্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন বায়ুমণ্ডলে আছে, আর পৃথিবীতে তাই মানুষের বাসস্থল গড়ে উঠেছে। প্রাকৃতিক শক্তি, পৃথিবীর পৃষ্ঠদেশ ও উপপৃষ্ঠদেশে বিভিন্ন প্রাকৃতিক শক্তি সর্বদা ক্রিয়াশীল। প্রাকৃতিক শক্তির কাজে ভূমিরূপে বিবর্তন ঘটে, আর ভূমিরূপে বিবর্তনের সৃষ্ট সমভূমিই মানুষ বসবাসের উপযোগী হয় স্থান। আন্তঃসম্পর্ক, পৃথিবী, বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও বায়ুমণ্ডলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আন্তঃসম্পর্ক দেখা যায়, আর এই আন্তঃসম্পর্কের কারণে পৃথিবীর মানুষ তথা সমগ্র জীবজগতের বাসস্থল রূপে গড়ে উঠেছে। তার জন্যই বলা হয় মানুষের আবাসস্থল রূপে পৃথিবী। এখানে দেখো মানুষের আবাসস্থল পৃথিবীর কিছু সব ভূমিকা। বায়ুমণ্ডলে কি, না অক্সিজেন সরবরাহকারী এবং অন্যান্য গ্যাসীয় স্তর দ্বারা মানুষের রক্ষাকারী। বায়ুমণ্ডল কি উদ্ভিজ্জ ও জলজ প্রাণীর খাদ্য যোগানকারী, পানীয় প্রয়োজনীয় জল ও অক্সিজেন সরবরাহকারী এবং CO2 গ্রহণকারী। শিলামণ্ডল কি মানুষের বাসস্থল এবং স্থলভাগের উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীর বাসভূমি। জেনে রাখো কি বলছে, না শিলামণ্ডলের সমস্ত অংশ মানুষের বাসস্থল নয়। শিলামণ্ডল মানুষের বাসস্থান হলেও এর বেশ কিছু অংশ, যেমন ঘন অরণ্য, মরু অঞ্চল, সারা বছর বরফে ঢাকা অংশ এবং স্থলভাগের মধ্যে অবশ্যই জলাভূমি প্রভৃতি কি অঞ্চলে মানুষের বাসস্থান গড়ে ওঠেনি। পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের তুলনায় সমভূমি, বিশেষ নদীগঠিত সমভূমিতে মানুষের বাসস্থলের বিস্তার বেশি। তারপরে দেখো এখানে কি বলেছে, অতিরিক্ত তথ্য দিয়েছে। দেখো কীভাবে পৃথিবীর ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এখানে একটা তথ্য দিয়েছে, না পৃথিবীর ক্ষেত্রফলে সূত্র কি, না πr², যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ, আর পৃথিবীর ক্ষেত্রফল 4টি মহাবৃত্তের ক্ষেত্রফলের সমান, তাই পৃথিবীর ক্ষেত্রফল 8πr² সমান প্রায় 51,47,00,000 বর্গ কিলোমিটার। বলছে পৃথিবীর পরিধি ও ক্ষেত্রফলের পরিমাপ এবং জিপিএসের ব্যবহার। আয়তন অনুসারে পৃথিবী সূর্যের 5ম বৃহত্তম গ্রহ। পৃথিবীর গড় ব্যাস প্রায় কত, 12,800 কিলোমিটার। সুতরাং পৃথিবীর ব্যাসার্ধ তাহলে কত, প্রায় 6,400 কিলোমিটার, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আর পৃথিবীর ক্ষেত্রফল তাহলে কত হবে, 8πr² সমান কি 8 × 22/7, পায়ের মান কত 22/7 × 6,400 বর্গ কিলোমিটার স্কোয়ার, তাহলে বা প্রায় 51,47,00,000 বর্গ কিলোমিটার পৃথিবীর ক্ষেত্রফল। আর পৃথিবীর পরিধি কী করে বলা হচ্ছে, 2πr², তাহলে 2 × π মানে 22/7 × 6,400 কিমি, কত হচ্ছে 40,212.39 কিলোমিটার বা প্রায় 40,000 কিলোমিটার। আর জিপিএস কি, জিপিএসের পুরো নাম কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম।
কি বলছে না, মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সময় অর্থাৎ উক্ত স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত প্রযুক্তিকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা সংক্ষেপে কী বলা হয়, জিপিএস। তাহলে জিপিএস কাকে বলে আমরা এখানটা এটা লিখতে পারি। তাহলে কি পার্কিনসন, এস্টন ও গেটিং এই ব্যবস্থা প্রচলক করে। তাহলে জিপিএস ব্যবস্থা প্রচলক কে করেছিলেন, কে পার্কিনসন, এস্টন ও গেটিং। জিপিএসের মূল দুটি অংশ, একটি কি পৃথিবীকে প্রদক্ষিণরত 24টি কৃত্রিম উপগ্রহ, আর দ্বিতীয় হচ্ছে কৃত্রিম উপগ্রহের সিগন্যাল বা সংকেত থেকে তথ্য সংগ্রহকারী জিপিএস রিসিভার বা গ্রাহক যন্ত্র। ভূপৃষ্ঠ থেকে প্রায় 20,000 কিলোমিটার ওপরে 6টি নির্দিষ্ট কক্ষপথে 24টি কৃত্রিম উপগ্রহ প্রতি 24 ঘন্টায় দুবার করে পৃথিবীকে আবর্তন করছে। আর কৃত্রিম উপগ্রহের কক্ষপথ এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে পৃথিবীর প্রতিটি স্থান প্রতি সময় কক্ষপথের 4টি কৃত্রিম উপগ্রহের সামনে আসে। আর উপগ্রহ 4টি পৃথিবীর প্রতিটি স্থানে যথাক্রমে অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা ও সময়ের তথ্য প্রদান করতে সমর্থ হয়। বর্তমান বিশ্বে 39টি জিপিএস স্যাটেলাইট আছে, যার মধ্যে কার্যকরী হচ্ছে কটি, 24টি। এখানে দেখো কী বলেছে, ব্র্যাডফোর্ড পার্কিনসনকে জিপিএস ব্যবস্থার জনক বলা হয়। তাহলে জিপিএস প্রশ্ন আসতে হলে জিপিএস ব্যবস্থার জনক কাকে বলা হয়, ব্র্যাডফোর্ড পার্কিনসনকে। ব্র্যাডফোর্ড পার্কিনসন, রজার এল এস্টন, ইভান এ গেটিং 1973 সালে জিপিএস ব্যবস্থা সূচনা করেন, আর 1995 সালে জিপিএস ব্যবস্থা পূর্ণ মাত্রায় কাজ শুরু করে। এখানে বলছে দেখো, জেনে রাখো কি না, জিপিএস প্রযুক্তির উদ্ভাবন হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নিজস্ব প্রয়োজনে 1970 সালে, আর এই প্রযুক্তি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 1995 সাল থেকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের কি নাভাস্টার জিপিএস বর্তমানে সকলের ব্যবহারযোগ্য জিপিএস ব্যবস্থা। বর্তমানে শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র নয়, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, আরও পরবর্তী সময়ে ভারতেও এই ব্যবস্থা গড়ে উঠেছে। রাশিয়ার জিপিএস ব্যবস্থার নাম কি, গ্লোনাস জিপিএস। ইউরোপীয় ইউনিয়ন জিপিএস ব্যবস্থার নাম কি, গ্যালিলিও জিপিএস। ভারতের জিপিএস ব্যবস্থার নাম কি, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা IRNSS। জিপিএস বর্তমানে ডিজিপিএস বা ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম এরও প্রচলন হয়েছে, যা জিপিএস ব্যবস্থাকে আরও নিখুঁত করেছে। তারপরে এর ব্যবহার কি, নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে জিপিএস ব্যবহার করা হয়। কি কোন ক্ষেত্রে, যান চলাচলে, যেমন ট্রেন, বিমান, জাহাজ, এমনকি ছোটো যানবাহনগুলিতেও জিপিএস ব্যবহার করা হয়। জিপিএসের সাহায্যে যানটি কোথায় আছে তা সহজে জানা যায়। গন্তব্যস্থলে পৌঁছানোর ক্ষেত্রে জিপিএস থাকলে বর্তমানে যানটি কোথায় আছে তা জানা যায়। যানটির গতিবেগ হিসেব করে গন্তব্যস্থলে অপেক্ষমান ব্যক্তিকে কখন যানটি পৌঁছাবে তা বলা যায়। এমনকি গন্তব্যে পৌঁছানোর একাধিক পথও দেখায় জিপিএস। উদ্ধার কার্যে জিপিএস প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা যায়, তাই দ্রুততার সাথে উদ্ধার কার্য সম্পন্ন হয় এবং ত্রাণে পৌঁছে দেওয়া সহজ হয়। তারপর অপরাধ দমনে জিপিএসের সাহায্যে মোবাইল ফোনের অবস্থান থেকে অপরাধীদের ধরা যায়। অপরাধ দমনে জিপিএস উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তারা জরিপ কাজে ও মানচিত্র প্রস্তুতে বর্তমানে ডিজিপিএস মানে ডিজিটাল গ্লোবাল পজিশনিং সিস্টেমের সাহায্যে নির্ভুলভাবে জরিপ কাজ করার ফলে যথাযথ মানচিত্র আঁকা যায়। প্রতিরক্ষায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় জিপিএসের ব্যবহার উল্লেখযোগ্য। জিপিএসের মাধ্যমে বৈদেশিক আক্রমণকারীদের সঠিক অবস্থান নির্ণয় সম্ভব হয়, ফলে প্রতিরক্ষা মজবুত হয়। তারপরে মৎস্য আহরণে জিপিএসের সাহায্যে সমুদ্রে মাছের সমাবেশ জানা যায় এবং মাছ ধরার সুবিধা হয়। ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারে মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ইলেকট্রনিক গ্যাজেটে কি জিপিএস ব্যবহার করা হয়। বলছে এক নজরে প্রথম অধ্যায়, মানে কী বলেছে দেখো, এখানে পৃথিবীর গোলীয় আকৃতির কথা প্রথম বলেন কে, 400 খ্রিস্টপূর্বাব্দে পিথাগোরাস। মানে শর্ট প্রশ্ন, মানে প্রথম থেকে কিছু উল্লেখযোগ্য প্রশ্ন তুলে ধরা হয়েছে। দেখো তাহলে পৃথিবীর নিরক্ষীয় মেরুব্যাসের তফাৎ কত, 43 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় মেরু পরিধির তফাৎ কত, 7.154 কিলোমিটার। পৃষ্ঠদেশের সমান অভিকর্ষজ আকর্ষণ ও একই গড় সমতল বিশিষ্ট পৃথিবীকে কি বলা হয়, জিওড। এরাস্টোথেনিসের পরিমাপ করা পৃথিবীর পরিধি ছিল কত, 46,250 কিমি। সৌরজগতের হিমশীতল প্রান্তভাগ থেকে পরিক্রমার পথ পরিবর্তন করে সূর্যের দিকে ছুটে আসা জ্যোতিষ্কগুলিকে কি বলে, ধূমকেতু। আর সৌরজগতের বৃহত্তম গ্রহ কি, সেরেস। আর সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি ও ক্ষুদ্রতম গ্রহ বুধ। সৌরজগতের জলজ বা নীল গ্রহ বলা হয় পৃথিবী, লাল গ্রহ মঙ্গল, সবুজ গ্রহ ইউরেনাস, ধূসর গ্রহ বুধ। সৌরজগতের সর্বাধিক উপগ্রহ বৃহস্পতি, 760টি উপগ্রহ তার। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ টাইটান, শনির উপগ্রহ। সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর গড় ঘনত্ব সর্বাধিক 5.52 গ্রাম সেমি পার সেমি। সর্বনিম্ন শনির 0.71 গ্রাম সেমি। মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে। জিপিএসের মাধ্যমে পৃথিবীর কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা ও সমুদ্রের সাথে উচ্চতা ও সময় জানা যায়।
এবার হচ্ছে অধ্যায় ব্যবহৃত পরিভাষা, কি কি পরিভাষা এখানে ব্যবহার করা হয়েছিল দেখো কি কি না বৃত্তচাপ, বৃত্তচাপ কিনা বৃত্তের পরিধি ক্ষুদ্র অংশ হলো বৃত্তচাপ। আর দিগন্ত রেখা কি, ফাঁকা মাঠে দাঁড়ালে মনে হয় আকাশটা যেন চারিদিকে গোল রেখা তৈরি করে মাটিতে মিশে গেছে, আর এই বৃত্তাকার কাল্পনিক রেখাটিকে দিগন্ত রেখা বলে। নিম্ন অক্ষাংশ 0 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 33 মিনিট উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ বলে। অভিকর্ষজ টান না মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণকে অভিকর্ষজ টান বলে। আর কুলীন গ্রহ নিজ কক্ষপথে আসা মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে এমন সূর্য পরিক্রমণকারী জ্যোতিষ্কগুলিকে কুলীন গ্রহ বলে, যেমন পৃথিবী। আর বামন গ্রহ কি, কক্ষপথে আসা মহাজাগতিক বস্তুগুলিকে সরাতে পারে না এমন জ্যোতিষ্কগুলিকে বামন গ্রহ বলে, যেমন প্লুটো। আর কৃত্রিম উপগ্রহ কি না, সম্পদ ও পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য মহাকাশে প্রেরিত উপগ্রহগুলিকেই কৃত্রিম উপগ্রহ বলে, যেমন INSS ইনস্যাট সিরিজের উপগ্রহ। এখান থেকে তোমাদের প্রচুর শর্ট প্রশ্ন দেওয়া আছে, দেখো এগুলো আমি পড়ে রাখলে প্রচুর শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।